না না প্রোগ্রাম দরকার নেই তো প্রেস টু স্পিক অল দিস থিংস আমাদের আবারও নতুন ভাবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই গণতান্ত্রিক বাংলাদেশে আবারও আমরা উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতির দিকে ফিরিয়ে আনবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর মাহাদি আমিন। এ পর্যায়ে আমাদের অন্যতম আকর্ষণ জনাব শফিক রেহমান, 90 ঊর্ধ্ব একজন টকবগে প্রবীণ যুবক, যাকে আমরা বলি কখনোই তিনি বৃদ্ধ হবেন না। আমরা বিশ্বাস করি আমাদের তরুণ বয়সে, কৈশোর বয়সে তিনি আমাদেরকে পড়া শিখিয়েছেন। পড়ার মধ্যে যে একটা মাদকতা আছে, তার জায়গায় দিন পরে আমরা তখন শিখেছি। আমরা অপেক্ষা করতাম অধীরে আসবে, কবে জায়গা দিন আসবে, কবে আমরা দিনের পর দিন কলাপ করবো, মৌচাকে ঠিক কবে আসবে। তিনি ওই প্রজন্মের তরুণদের একটা হাত ধরছিলেন, এখনো তিনি আছেন অবিকল ভাবে। তিনি আমাদের অনুপ্রেরণা, তাকে আমি কিছু বলবার জন্য অনুরোধ করছি। আমি সুযোগ দিচ্ছি, উনি আমাকে আমার বয়সটা আপনারা জানিয়ে দিয়েছেন, সেই সুবাদে আমি বসেই বলতে চাই, কারণ আমাকে পড়তে হবে। উপস্থিত সুধী মন্ডলী, আমি প্রথমে গভীর শ্রদ্ধা জানাতে চাই গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে যে দেশপ্রেমিক ব্যক্তিরা হতাহত হয়েছে তাদের প্রতি, যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে, যারা যেন দ্রুত সেরে সেই কামনাও করছি। আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ তাদের সবার প্রতি, কারণ তাদের আত্মত্যাগের ফলে 7 বছর নির্বাসিত থাকার পর স্বদেশে ফিরতে পেরেছি এবং আজ আপনাদের সাথে মিলিত হয়ে কথা বলতে পারছি। তবে মনে রাখতে হবে জুলাই 90 বছর হওয়ার ফলেই। তবে মনে রাখতে হবে জুলাই আগস্ট আন্দোলনের ক্ষেত্র তৈরি হয়েছিল প্রায় 15 বছর জুড়ে। এই ক্ষেত্র প্রস্তুত করেছিল প্রধানত বিএনপির বহু নেতা কর্মী সেই 15 বছর জুড়ে নির্বাচিত হয়েছেন, মামলায় পড়েছেন এবং অন্যায় দমন পীড়নের শিকার হয়েছেন, জেল খেটেছেন, ফাঁসিতে ঝুলেছেন, আত্মগোপনে থাকতে বাধ্য হয়েছেন রাতের পর রাত। বিএনপির এই 1.5 দশকের আন্দোলনের শেষ অংশে দেশ জুড়ে মোট 11টি বিরাট জনসমাবেশ ঘটিয়েছেন। পাশাপাশি জামাত ও হেফাজতের বহু নেতা কর্মীও নির্যাতিত হয়েছে। হেফাজতের বহু কর্মী নিহত হয়েছেন ঢাকায় শাপলা চত্বরে। এখানে আরেকটি কথা মনে রাখতে হবে, এদের সবার আন্দোলন ছিল অহিংস, শান্তিপূর্ণ এবং সংযত। তাই আজ বিএনপির নেতা কর্মীদের মুক্ত কণ্ঠে প্রশংসা করতে চাই। তাদের 11টি বিশাল জনসভা এই সাফল্যের জন্য এতে প্রতিষ্ঠিত হয়েছে। শান্তির ভাষা হতে পারে সকল প্রতিবাদের ভাষা। এসবের পেছনে অনুপ্রেরণা জুগিয়েছেন বিএনপি নেত্রী ম্যাডাম খালেদা জিয়া। দেখুন একটি সংবাদের হেডলাইন। কাতারের এবার হচ্ছে এই হেডলাইন দেখা হেডলাইনটা হচ্ছে কাতারের আমিরের রাজকীয় বহরের বিমানে লন্ডনে যাচ্ছেন খালেদা। মাত্র 8 অক্ষর। এই 8 অক্ষরে কিন্তু সাম্প্রতিক ইতিহাস সম্পূর্ণভাবে ধরা পড়েছে। এই চমৎকার হেডলাইনটিতে ফুটে উঠেছে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, যিনি এখনো মনে করেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। না, শেখ হাসিনা, আপনি বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। শুধু আপনি নন, আপনার পরিবারের সবাই। বিবেচনা করুন দুই নেত্রীর মধ্যে কি আকাশ পাতাল তফাৎ। হাসিনা আগে 5 বছর এবং তারপরে একটা 15 বছর ভুয়া নির্বাচনের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও 5 আগস্টে একটি মালবাহী বিমানে দেশ থেকে গোপনে পালিয়ে যেতে বাধ্য হন। আর খালেদা জিয়া সেদিন গেলেন প্রকাশ্যে একটি রাজকীয় বিমানে লন্ডনের চিকিৎসার জন্য। হাসিনাকে বিদায় জানানোর জন্য একটি মানুষই ছিল না এয়ারপোর্টে। আর খালেদাকে বিদায় জানাতে সন্ধ্যাবেলায় ও রাতে তার বাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত ছিল পথে জনতার ঢল। রাজধানীর সব পথে ছিল ট্রাফিক জ্যাম।
মানুষের এই ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছেন খালেদা জিয়া। আমি নির্দ্বিধায় বলতে পারি, খালেদাই বাংলাদেশের প্রথম মহিলা বীরশ্রেষ্ঠ। এই সম্মান থেকে অর্জন করতে হয়েছে বহু কষ্টে ও ত্যাগের মধ্যে, তাই তার প্রতি অসীম শ্রদ্ধা দেশে ও বাইরেও ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনাকে ইন্ডিয়া বাধ্য হয়েছে আশ্রয় দিতে। তিনি লন্ডনে যেতে চাইলেও যেতে পারেন না, কেননা ব্রিটিশ সরকার এদিকে কোনো আগ্রহ দেখায়নি। অন্যদিকে খালেদা গেলেন লন্ডন ক্লিনিকে। তিনি আমেরিকাও যেতে পারেন, কিন্তু হাসিনা সেখানেও যেতে পারবেন না। সেখানে তার কুকুর প্রেমী পুত্র সন্তান জয়ের বিরুদ্ধে মামলা চলছে। আমরা এটাও জানি ব্রিটেনের তদন্ত চলছে হাসিনা বোন রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। টিউলিপ সেখানে ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য এবং একজন মন্ত্রী হওয়া সত্ত্বেও অভিযুক্ত হয়েছেন বিভিন্ন পত্র পত্রিকায়, কারণ তিনি বাংলাদেশের রূপপুর আণবিক প্রকল্পে দুর্নীতি করেছেন তার খালা হাসিনার সহযোগিতায়। টিউলিপকে চায়নাতে যেতে দেওয়া হয়নি, আগে তার বিরুদ্ধে তদন্ত হবে বলছে ব্রিটিশ পত্রিকাগুলো। অর্থাৎ এই শেখ পরিবারের দুর্নীতি শুধু বাংলাদেশই নয়, ইউরোপের ব্রিটেন পর্যন্ত ছড়িয়ে গেছে। অন্যদিকে খালেদার সুনাম ছড়িয়ে গেছে ব্রিটেন, আমেরিকা ও সকল মুসলিম দেশে। এটা একদিন বা এক বছরে হয়নি, হয়েছে 32 বছর জুড়ে। 1991 গালফ যুদ্ধের পর কুয়েতের মরুভূমিতে মাইন সরানোর কাজে বাংলাদেশি সেনাবাহিনী খালেদা জিয়া পাঠিয়েছিলেন, কিন্তু 1994 ইরাক যুদ্ধের সময় তিনি সেখানে সেনা পাঠাতে রাজি হননি। তিনি চাননি যে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করুক। সেখানে সেনা পাঠানোর জন্য তাকে রাজি করাতে ঢাকা এসেছিলেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল এবং প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসন, কিন্তু খালেদা তাকে আপোষ করেনি। আমেরিকাকে তিনি তার সেই অনুরোধ শোনেননি। এসব কারণে তিনি ইসলামী বিশ্বে শ্রদ্ধা ও সম্মান অর্জন করেছিলেন। তাই এখন কাতারের আমির তার রাজকীয় বহর পাঠিয়েছেন খালেদার চিকিৎসার সাহায্যে। গোটা ইসলামী বিশ্ব, বিশেষত আরব দুনিয়া তাকে শ্রদ্ধা করে, সম্মান করে। তার এই অর্জনে তাকে অনেক কষ্ট করতে হয়েছে। সাবজেক্ট কেটেছেন, জেল কেটেছেন, গৃহবন্দী থেকেছেন, বিদেশে চিকিৎসা বঞ্চিত হয়ে থেকেছেন। সবচেয়ে বড় কষ্ট হচ্ছে তিনি তার জীবিত একমাত্র সন্তান অর্থাৎ তারেক রহমানের কাছ থেকে বহু দূরে থাকতে বাধ্য হচ্ছেন বহু বছর। অকাল বিধবা এই নারী তার পারিবারিক জীবনে বঞ্চিত হয়েছেন, তার স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন। কিন্তু সবকিছুর যাতে শেষ আছে সেটা প্রমাণিত হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানে, এবং শেষটা হয়েছে ভালো। খালেদা যে দেখলেন শাশ্বত মূল্যবোধী যে কাম্য, স্বাধীনতা, মাতৃত্বের রুচি, ভদ্রতা, নম্রতায় যে সাধারণ মানুষ চায় সেটাই সত্য। তাই খালেদাই বিজয়ী বীরশ্রেষ্ঠ মহিলা। বলা হলো তাকে পূর্ণ সহযোগিতা করেছেন লন্ডন প্রবাসী তারেক, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন রূপে গুরুদায়িত্ব পালন করেছেন প্রায় 1.5 দশক জুড়ে। তিনি সফলভাবে বিএনপির নেতৃত্ব দিয়েছেন। আমরা আশা করি মা ও ছেলে শিগগিরই স্বদেশে ফিরে এসে বিএনপিকে আবার নির্বাচনের জন্য প্রস্তুত করবেন এবং বিজয়ী হবেন। আজকের এই আলোচনায় দুটি জিনিস এসছে বারবার, নির্যাতন এবং অপপ্রচার। আমি নিজেও নির্যাতিত হয়েছি, যার ফলে আমার বাম চোখ এবং বাম কান নেই। আমি সলিটারি কনফাইনমেন্ট বা নিজের কারাবাসে ছিলাম প্রায় 1 মাস, সেখানে এই ঘটনাটি ঘটে। আমি নিজেদের বিষয়ে আমি নিজের কথা বলবো না, তবে তারেক রহমানের কথা বলতে চাই। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তোমাকে কি নির্যাতন করেছো তুমি বলো। তারেক রহমান প্রথমে সেটা বলতে চাননি, কিন্তু আমি মনে করি প্রত্যেকের বলা উচিত, এর প্রতিটি কাগজে ছাপা উচিত, অন্তত জায়গাতেই ছাপবে আপনাদের প্রতি যে নির্যাতন হয়েছিল সেটা। তার কারণ এটা বলেই বোঝা যাবে আওয়ামী লীগ কত হিংস্র, প্রতিহিংসা পরায়ণ, অসভ্য একটি পার্টি। সুতরাং এই নির্যাতনের কথা তোমাকে বলতে হবে। তারেক তোমাকে কি করেছিল? তারেক রহমান আমাকে বলেছিলেন, আমারই কপাল এমন যে শেষ পর্যন্ত যখন আমাকে যে ট্রান্সফার করা হলো ঢাকা সেন্ট্রাল জেলে, তখন আমাকে দেখলাম সেখানে সব মেডিকেল ওয়ার্ডে সকল বন্দীদের মধ্যে একটা বিছানা খালি, 3 নম্বর ওয়ার্ডের 3 নম্বর বেড। সেখানকার প্রহরীরা পর্যন্ত তারেক রহমানকে সম্মান করে ওই বেডে আর কাউকে শুতে দেননি, আমাকে নিয়ে গেল সেই বেডে, বলে আমরা স্যারের জন্য খালি রেখেছিলাম। তারেক রহমানের স্মৃতি কিন্তু এখনো 3 নম্বর ওয়ার্ডে 3 নম্বর বেড, ওই বেডে কাউকে ওরা শুতে দেয়নি। আমি শুতে পেরেছিলাম, নিজেকে ধন্য মনে করেছিলাম। ধন্যবাদ। এই প্রসঙ্গে আমি ব্যক্তিগত কিছু বলতে চাই। আসলে নির্যাতন হচ্ছে এক ধরনের কথা, শারীরিক
কষ্ট, কিন্তু অপপ্রচার হচ্ছে মানসিক কষ্ট। অপপ্রচার অনেক সময় নির্যাতনের চেয়ে বড় হতে পারে। আমি নিজে অপপ্রচারের শিকার হয়েছি। একটা হচ্ছে যেমন ধরুন এই যে জয় আছে, তাকে হত্যা করার চেষ্টা করেছি নিউ ইয়র্কে 8022 মাইল এয়ার মাইলস দূরে থেকেও। এটা যে কত বড় জিনিস আপনারা বুঝতে পারবেন না। আমার খুব খারাপ লাগে। আমি যে ভালোবাসার কথা প্রচার করি, ভালোবাসা রোধ করেছি, ভালোবাসার সংখ্যা বের করেছি, আমার বিরুদ্ধে বলা হচ্ছে হত্যার কথা। এটা একটা কথা হলো না, এটা চলতে পারে না, এটা অন্যায়। কিন্তু আমার বিরুদ্ধে সেই মামলা এখনো চলছে। হাইকোর্টে গেলে অ্যাপিল হতে ছাড়া পাবো। এখানে আমি বলতে চাই, বিএনপির যেসব নেতা কর্মী, বাবর এবং রেজাকুল হায়দার চৌধুরী আছেন, একজন সামরিক বাহিনীর অফিসার ছিলেন তিনি, এদের কিন্তু মুক্তি দেওয়ার ব্যবস্থা করা উচিত দ্রুত। কারণ তারা কেন জেলে থাকবে, তাদেরকে বের করে আনতে হবে। নেতা কর্মী সবাইকে বের করে আনতে হবে। বেআইনি ভাবে তারা গ্রেফতার হয়েছেন, সুতরাং আইনের দোহাই দিয়ে তাদেরকে জেলে রাখা হচ্ছে। একটা নির্বাহী আইন বা জরুরি আইন করে বিএনপির সকল নেতা কর্মী এবং সকল রাষ্ট্রবন্দীদের জেল থেকে এখনই মুক্ত করা উচিত। নইলে সিরিয়ার মতো ঘটনা ঘটতে পারে। সিরিয়াতে ওরা প্রথমেই সব জেলখানা ভেঙে সব ধরনের বন্দীদের মুক্ত করে দিয়েছে। এটা আপনারা বোধহয় জানেন। আচ্ছা, আর আমার বললাম যে নির্যাতনের চেয়ে অপপ্রচার, আমার বিরুদ্ধে একটা অপপ্রচার বলে হচ্ছে যে আমি তাকে জয়কে হত্যা করতে চেয়েছিলাম। আরেকটা যেটা আমাকে খুবই কষ্ট দেয়, সেটা হচ্ছে জায়জারিন আমি টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিলাম। আমি 1 পয়সাও নিইনি, এবং সেটা হাইকোর্টে মানিক, যে জাজ মানিক আমার পক্ষের উকিল ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান অ্যাডভোকেট, এবং তিনি উত্তরে, যিনি এখন অ্যাটর্নি জেনারেল, তিনি মানিকের প্রশ্নের উত্তর বলছেন শফিক রহমান 1 টাকাও নেয়নি, নট এ সিঙ্গেল টাকা, মাই লর্ড। মানিক অবাক হয়ে গেছিল। সেই মামলা সেখানে স্থগিত হয়ে আছে এখনো, কিন্তু অপপ্রচার এখনো চলছে যে আমি বিক্রি করে দিয়েছিলাম। তাই যদি হতো তাহলে গত 15 ডিসেম্বরে আমরা জায়জানের আবার ফিরে যেতে পারতাম না। এখানে জানিয়ে রাখি, পত্রিকাটি আমার হাসিনার বিরুদ্ধে চক্রান্তে আমার পত্রিকাটি বেদখল হয়ে যাওয়ার ফলে এবং আমাকে জেলে রাখা হয়, নির্বাসিত করা হয়। আমি ফিরে এসেছি, বেদখল হওয়া পত্রিকাটির ভবন ও প্রেসকে দখলমুক্ত করেছে, কিন্তু পত্রিকাটির টাইটেল এখন দখলদারের হাতে আছে। তাই বিএনপি নেতা ধন এবং জায়দানকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অন্তর্বিলম্বে পদক্ষেপ নেন, তাহলে আমি কৃতজ্ঞ থাকবো। তাহলে আপনাদের নেতা ও নেত্রী হয়তো এবং গোটা বিএনপি যে উপকৃত হবে সেটা আপনারা নিশ্চয়ই বোঝেন। তাই এ বিষয়ে আপনাদের সবার দ্রুত সাহায্য কামনা করছি। ধন্যবাদ কথাগুলো শোনার জন্য। ধন্যবাদ স্যার আপনাকে। আপনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছেন এই বয়সে, এই বাস্তবতা আমরা আপনাকে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পর্যায়ে মাননীয় প্রধান অতিথি আগে আজকে আমাদের যে রাজবন্দি জবানবন্দি বইয়ের এই প্রকাশনা অনুষ্ঠান, এই অনুষ্ঠান যারা আজকে আয়োজন করেছেন এবং এই বইয়ের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, নিপীড়িত হয়েছে, তাদের সকলের প্রতি আমি আরো একবার কৃতজ্ঞতা জানাই এবং সবাইকে অনুরোধ করবো হাতে দাঁড়িয়ে থাকে আপনার এই অনুষ্ঠান। এখন আজকের এই বইয়ের মোড়ক উন্মোচন করবেন আমাদের সম্মানীয় প্রধান অতিথি, আমাদের সম্মানীয় জনাব শফিক রহমান স্যার, ইসমাইল জহুরুল্লাহ স্যার, ডক্টর মাহাদি আলী সহ তাদেরকে এই বইয়ের মোড়ক উন্মোচন করবার জন্য হাতে নিয়ে অনুরোধ করছি। যার যার অবস্থানে দাঁড়ান, জাস্ট একটু দেখি, একটু বলবে। এই বাবু একটা ছবি নেব, তারপর আর একটু সময় দিতে হবে। ঠিক আছে, না প্রবলেম। কেমন একটু জায়গা থাকতে হবে, সোজা। সবাই একটু বুকের কাছে চলে দাঁড়েন।
ছবিগুলো তাড়াতাড়ি নেন আপনারা। ভাই একটু বসেন ভাই। কাইন্ডলি সবাই একটু সামনের দিকে, কাইন্ডলি একটু সামনের দিকে সবাই। টাইমিংটা কাকতালীয় হবে, খুব ভালো হয়ে গেছে। ম্যাডাম লন্ডনে পৌঁছেছেন আরবি প্রকাশে, কাকতালীয় হবে। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে কথা বলবার জন্য অনুরোধ করছি আজকে এই প্রকাশনা বড় উন্মোচন অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, আমাদের প্রিয় মানুষ, আমাদের শ্রদ্ধ মানুষ, যিনি দীর্ঘ প্রায় 1.5 দশক যাবৎ সব সময় যখনই তাকে আমরা চেয়েছি আমরা পেয়েছি, কখনো আমাদের প্রতি তিনি বিরক্ত হননি। সৃষ্টিশীল কাজে, দলের কাজে সবসময় তিনি আমাদের অনুপ্রেরণা দিয়েছেন, আমাদের পাশে ছিলেন, আমাদেরকে উৎসাহিত করেছেন। জনাব ইএনপি চেয়ারপারসনের সম্মানীয় উপদেষ্টা জনাব ইসমাইল জবিউল্লাহ স্যারকে বক্তব্য রাখবার জন্য, সভাপতির বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সভাপতি সাহেব বসে বলেন। আজকের রাজবন্দির জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব শফিক রহমান, উপস্থিত সাইবার অ্যাক্টিভিস্ট বৃন্দ, শ্রদ্ধেয় প্রিয় এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকের যে বইটি প্রকাশিত হচ্ছে, এই প্রকাশনার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার জড়িত থাকার সুযোগ হয়েছিল, সেই জন্য আমি সম্মানিত বোধ করছি, গর্ববোধ করছি। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বইটির প্রকাশনা নয়, প্রকাশনার সময়টা। যে সময় বইটি প্রকাশিত হয়েছিল তখন ইট ওয়াজ এ রেইন অফ টেরর, ফিয়ার, সাইকোসিস। চারিদিকে শুধু ভয়, আতঙ্ক, পালিয়ে বেড়ানো, ঘরে থাকা যাচ্ছে না এমন অবস্থায়, এমনকি আমাদের হাতের যে ডিভাইস সেটাও পরিবর্তন করতে হচ্ছে, আমরা আন্ডার সার্ভেইলেন্স। রাজন তারা কয়েকজন আমার বাসায় এসেছেন বইয়ের জন্য, বই প্রকাশনা করতে হবে, শুনেছেন। আমি তাদের সঙ্গে একত্রিত হয়েছি। হ্যাঁ, হয়তো আরো অ্যাক্টিভলি একত্রিত হওয়ার উচিত ছিল, আমি সেটা হয়তো পারিনি, কিন্তু আমার পক্ষে যতটুকু করা দরকার ছিল সেটা আমি চেষ্টা করেছি। সেই জন্য রাজনরা আমাকে সেই সুযোগ দিয়েছে, সেই জন্য রাজনদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই বই প্রকাশের সময় এমন এক সময়, স্যার একটু আগে বললেন কাকতালীয় ভাবে, রাজবন্দী যিনি বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, জাতির মা, তিনি কাকতালীয় ভাবে এখন লন্ডনে, এবং আমরা আশা করছি ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে ফিরবেন। আরেকটি কথা, এই বই যে 342-তে যে জবানবন্দি দেওয়া হয়েছে মাননীয় আদালতে, মহামান্য আপিল বিভাগে এই মামলাটি শুনানি হয়ে গেছে। আমরা আশা করছি
আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার বিরুদ্ধে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা, যেটা আমরা সবাই জানি, আদালত তাকে সসম্মানে মুক্ত ঘোষণা করবেন ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য আনুষ্ঠানিক একটা ঘটনা হবে, যদিও উনি একটি নির্দেশনায়, সরকারের নির্দেশনায় তিনি অলরেডি মুক্ত আছেন, কিন্তু সেই মুক্তি উনি নিতে চাননি। বিচারিক কার্যক্রমে শুনানির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সবাই জানবেন, শুনবেন, দেখবেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কোনো অন্যায় করেননি। বেগম খালেদা জিয়ার সঙ্গে যাওয়ার একটু আগে, মানে যেদিন উনি চলে যাবেন তার আগের দিন ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে দেখার সুযোগ হয়েছিল। ওনাকে বলেছিলাম, ম্যাডাম, একজন দেশ থেকে পালিয়ে গেছেন আর আল্লাহ আপনাকে সসম্মানে মুক্ত করেছেন, ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন, মাশাআল্লাহ আপনি আশা করি আল্লাহ রহমতে আপনি সুস্থ হয়ে ফেরত আসবেন, জাতি আপনার নেতৃত্বে সামনে এগিয়ে যাবে। উনি, আমার ভালো লেগেছে, এই আমরা অনেকে মনে করি যে উনি বয়স্ক, অসুস্থ, কেমন নানা ধরনের কথা শোনাবে। উনি আমাকে বলেছেন ভিশন 2030 প্রকাশের সময় আমার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ আমার হয়েছিল। আমি আশ্চর্য হয়েছি। উনি আমাকে বলেছেন, মনে আছে আপনার সেদিন এতটা সময় আপনি এই কথাগুলো বলেছিলেন। উনি বলেছেন ব্যুরোক্রেসি তো ধ্বংস হয়ে যাচ্ছে, আপনারা ব্যুরোক্রেসির হাল ধরেন। কথাগুলো বলছি এই জন্য যে আমাদের নেত্রী কত সজাগ, কত সচেতন, দেশের জন্য, জাতির জন্য উনি এখনো চিন্তা করছেন এবং আজীবন চিন্তা করে যাবেন। উনি সেই নেত্রী যিনি বলেছেন 342-তে, এই বইটা যদি আপনারা না পড়ে থাকেন কেউ দয়া করে পড়বেন। 342 ধারায় উনি যতগুলো কথা বলেছেন আজকে এই মুহূর্তে সবগুলো সত্য হয়েছে এবং সামনে এটা একটা ঐতিহাসিক ডকুমেন্ট। উনি বলেছেন সার্বভৌম, আমাদের মাহাদি আমিন বলেছেন উনি গণতন্ত্রের প্রতীক, উনি সার্বভৌমত্বের প্রতীক, উনি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক, উনি এদেশে উন্নয়নের প্রতীক, উনি আমাদের মা। উনি বলেছেন এই দেশে ছাড়া বাইরে তার কোন, বাংলাদেশের বাইরে তার কোনো ঠিকানা নেই। তিনি বলেছেন মানুষের ভাগ্যের সঙ্গে আমার এবং আমার পরিবারের ভাগ্য একাকার হয়ে গেছে। জাতির জীবনে যখন কোনো দুর্যোগ আসে তখন জিয়া পরিবারেরও দুর্যোগ আসে। জাতির জীবন যখন সুখকর হয় জিয়া পরিবারও তখন শান্তিতে আসে। জিয়া পরিবারের মাধ্যমেই গণতন্ত্র উদ্ধার হয়েছে, উন্নয়ন হয়েছে। 342 ধারার জবানবন্দি যখন রেকর্ড হয়, আমার সামনে অ্যাডভোকেট সাহেবরা আছেন, এটা তখন প্রপার্টি অফ দি কোর্ট, উইদাউট দি পারমিশন অফ দি কোর্ট ইউ ক্যানট গো ফর প্রিন্টিং দিস। ঠিক বলেছি কিনা আমি জানি না, এই ধরনের ভয় তো আছে। তা সত্ত্বেও এই ইয়াং গ্রুপ, রাজন গ্রুপ, যারা অ্যাক্টিভিস্ট, সাহসিকতার সঙ্গে তারা তখন এই বই ছাপিয়েছে। 342 ধারার এই কোর্ট, আমি আবার বলি, দিস ইজ দ্য প্রপার্টি অফ দি কোর্ট, উইদাউট দি পারমিশন অফ দি কোর্ট এটা ছাপা যায় না ওই মুহূর্তে, বিকজ দ্যাট রেজাল্ট তখন আউট হয়নি, ইট ইজ নট এ সার্টিফাইড কপি। আমি জানি না আইনের ভাষায় আমি কথা বলার চেষ্টা করছি, আব্দুল ভাই আছেন, আপনারা আছেন, নিশ্চয়ই জেনেছেন। আমি শ্রদ্ধার সঙ্গে এই সমস্ত ছেলেদেরকে স্মরণ করি যারা তখন সাহস দেখিয়েছে এবং সেজন্য তাদের পেইন ভেরি হেভিলি। তাদের সঙ্গে আরো যারা আছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি শেষ করার আগে একটা কথা বলতে চাই। 5th অগাস্ট, প্রি-5th and post-5th। 5th অগাস্টের আগে আমাদের ছিল এক down with Hasina. Everybody who says against Hasina is a friend. এবং আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করেছি। একটু আগে যারা বলেছেন সাইবার অ্যাক্টিভিস্ট,
সবাই আমরা বুঝতে পারি না, সবাই হাসিনার বিরুদ্ধে কথা হচ্ছে, সবাই আমরা একপক্ষী, অল রোড লিড টু মেক্কা, সামথিং লাইক দ্যাট। এখন সময় এসছে, উই হ্যাভ টু ফাইন্ড আউট হু ইজ হু, হোয়াট ইজ হোয়াট, কার কি গোল। এখন পলিটিক্যাল ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়েছে, আমাদের পলিটিক্যাল ভাষাও চেঞ্জ হবে, অ্যাসপিরেশন চেঞ্জ হয়েছে, আকাঙ্ক্ষা চেঞ্জ হয়েছে। সো আমাদের ভাষা, আমাদের যারা অ্যাক্টিভিস্ট তাদের ভাষাও চেঞ্জ হবে। আমাদের জয় হয়েছে, বিপ্লব হয়েছে কোনো একক কারণ নয়। শফিক রহমান স্যার বলেছেন যে আমরা কি অনেক যুদ্ধ করে, প্রায় 15 বছর পর্যন্ত যে গণযুদ্ধ শুরু হয়েছে, যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, যে 11টি মাস র্যালি হয়েছে, যে ক্ষোভ মানুষের মধ্যে জমা বেঁধেছে, তারই বিস্ফোরণ হয়েছিল 5 অগাস্টে। ছাত্ররা সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের প্রতি অবশ্যই শ্রদ্ধা জানাই। কিন্তু এটা কারো একক কৃতিত্ব নয়, এটা সবার কৃতিত্ব, এটা গণবিস্ফোরণ, এটা জনগণের একটা সাকসেস, জনগণের সফলতা। কিন্তু আমাদের মনে রাখতে হবে ষড়যন্ত্র শেষ হয়নি, এখনো ষড়যন্ত্র চলছে। আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, বিশেষ করে বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্র বেশি হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। চারিদিকে কেন যেন বিএনপি ঠেকাও এরকম একটা কাজ চলছে। আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমরা সবাই আশা করি আমরা অভিষ্ট লক্ষ্যে ইনশাআল্লাহ পৌঁছবো। গণতন্ত্র দেশে ফেরত আসবে, মানুষের ভোটাধিকার ফেরত আসবে, মানুষের অধিকার মানুষ ফেরত পাবে। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এখন আমাদের অনুষ্ঠান শেষের দিকে আমাদের মাননীয় প্রধান অতিথি বক্তব্য দেবেন। তার আগে আমরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর এমাজউদ্দিন স্যার, যিনি আমাদের সবসময় অনুপ্রেরণা দিতেন, তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। আমাদের আচার্য ইমান, তার জন্য আমরা দোয়া করি। তো অনলাইনে যে আসলে একটা শক্তি, সাইবারে বা লেখালেখির যে একটা শক্তি, এটা যেমন অন্যায়কে অসত্যকে ধ্বংস করতে পারে, আবার ইতিবাচক দিকটাও বলা হয় যে পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। নিয়ন্ত্রণ ছাড়া পাওয়ারের কিন্তু কোনো মূল্য নেই। সেটা সেজন্য আমাদের যারা দীর্ঘদিন আপনারা লড়াই করেছেন, আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের লড়াইটা কিন্তু শেষ হয়ে যায় না। এখনই যদি আপনারা মানে এলোমেলো বিচ্ছিন্ন হয়ে যান, জোটবদ্ধ না থাকেন, তাহলে কিন্তু আগামী দিনটা আরো বেশি শক্ত হবে। বিশেষ করে অন্যায়ের বিরুদ্ধে, অপপ্রচারের বিরুদ্ধে আগে যেমন আপনারা ঐক্যবদ্ধ ছিলেন, তার চাইতে বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের গোল পরিপূর্ণ না হওয়া পর্যন্ত। আপনারা আমার সাথে রয়েছেন, আমাদের সাথে আছেন, ধন্যবাদ জানাই। আমরা এই বিষয়গুলো নিয়ে পরবর্তী আবার কথা বলবো। আমাদের সম্মানিত মহাসচিব, যিনি আজ থেকে আরো 12 বছর আগে, 14 বছর আগে যিনি বুঝেছিলেন যে এই অনলাইন বা ফেসবুক এর যে একটা শক্তি, এই শক্তির কথা শুধু তিনি বুঝেছিলেন, সেই জন্য তিনি কখনোই আমাদের বিমুখ করেন নাই। যতবার তাকে বলা হয়েছে, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে রয়েছে, সেখানে যতবার তাকে আমরা বলেছি ততবার কিন্তু তিনি ইতিবাচক। অনেকের কাছ থেকে আমরা বুঝে নিই নাই যে এর শক্তিটা আসলে কি। তো যাই হোক, আমরা স্যারকে কৃতজ্ঞতা জানাই, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কৃতজ্ঞতা জানাই। আমরা দেশ নেত্রীর জন্য দোয়া করি তিনি যাতে আমাদের মধ্যে সুস্থভাবে ফিরে আসতে পারেন। আজকে প্রধান অতিথি, যিনি আমাদের অনুপ্রেরণা, যিনি একজন মজলুম নেতা, নিপীড়িতা, দীর্ঘদিনের লড়াইয়ে আমাদের অনুপ্রেরণা হিসেবে আমাদের সাথে ছিলেন, পাশে ছিলেন, যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে আজকের প্রধান অতিথির বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ বাবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিশেষ অনুষ্ঠান, আমি এটাকে বিশেষ বলছি এই জন্য যে এই ধরনের অনুষ্ঠান করতে বিএনপি অভ্যস্ত নয়। এটা সেই জন্যই একটা বিশেষ গুরুত্ব লাভ করেছে। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যিনি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বিগত বছরগুলোতে যখন আমরা আন্দোলন শুরু করেছি তখন থেকেই আমাদের সঙ্গে যে বুদ্ধিবৃত্তিক যে সমর্থন, সেই সমর্থন যিনি দিয়ে চলেছেন, তার মেধা দিয়ে এবং তার কন্ট্রিবিউশন বিভিন্ন পাবলিকেশনের ক্ষেত্রে এবং বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে, বিশেষ করে আপনার আমাদের যে
আমাদের দেশের বেগম খালেদা জিয়ার যে ভিশন 2030 এইটা রচনার ক্ষেত্রে এবং আজকে যে আমাদের 31 দফা তার রচনার ক্ষেত্রে তার ভূমিকাকে অবশ্যই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। আমাদের জনাব জাবিউল্লাহ সাবেক সচিব এবং চেয়ারপারসনের উপদেষ্টা আমাদের মাঝে আজকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন। আমাদের বাংলাদেশে আমি মনে করি মিডিয়ার ক্ষেত্রে যিনি একটা আইকন, বয়সটা 90 বলা হয়েছে, আমি তাকে এখনো মনে করি যে তিনি এখনো 30 বছরের যুবক এবং সেই হিসেবে তিনি কাজ করেন, কথা বলেন এবং এখনো অদম্য প্রাণ শক্তি নিয়ে তিনি কিন্তু লড়াই করে চলেছেন সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে এবং ভালোবাসার পক্ষে। এই যে লাল গোলাপ এখনো তিনি করছেন এবং অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান। আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন এই অনলাইন যুদ্ধে যারা একদম প্রথম থেকে কাজ করছেন, যাদেরকে এখন পর্যন্ত অনেকে চেনেই না, জানেই না, তাদের উপরে যে নির্যাতন হয়েছে সেই সম্পর্কেও আমরা কেউ জানি না, তাদের কন্ট্রিবিউশনটাকেও আমরা কখনোই মূল্য দেইনি এবং তাদেরকে সামনে আমরা কখনো আনিনি। এরা পেছনে থাকে, লেখে। কিছুক্ষণ আগে আমারই ছাত্র কাজল সে বলেছে যে আমরা বলা বলিতে অভ্যস্ত নই, আমরা লেখালেখিতে অভ্যস্ত। আসলে এরা বলা বলি করে না দেখে সামনে আসতে পারে না, লেখে। আর লেখালেখি আজকাল আমরা বেশি পড়িও না, এটা একটা সমস্যা হয়ে গেছে। তবে যেটা পড়ে সেটাতে ওরা কাজ করছে। কিন্তু আমি কিছুদিন আগে বলছিলাম যে এই যে মোবাইলটা, এটাই কিন্তু এখন যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় হাতিয়ার। আমরা এটাকে অনেকেই উপলব্ধি করতে পারি না। এই হাতিয়ারটাই কিন্তু শত্রুকে পরাজিত করতে পারে। এই হাতিয়ারই কিন্তু একমাত্র যা করেছে 24-এর 5ই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলন এত দ্রুত স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে গেছে কি কারণে? এই হাতিয়ারের কারণে। এই জায়গাটায় আমরা অনেক দুর্বল। এই জায়গাটায় আমাদেরকে সবল হতে হবে, আমাদের দীপ্ত পদচারণা থাকতে হবে। আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে আমাদের উপস্থিতি খুব কম। এটা বারবার আমরা বলেছি, বিভিন্নভাবে চেষ্টা করেছি। এখানে আছেন যারা এই মিডিয়া সেলের সঙ্গে জড়িত আছেন, বিভিন্নভাবে কাজ করছেন, আমরা এই কথাটা বারবার বলে এসেছি। কিন্তু কেন জানি না আমরা এই জায়গাটাতে খুব বেশি এগোতে পারিনি। আজকে যে কথা বলা হয়েছে, এখন যে একটা প্রচারণা চলছে, মিথ্যা প্রচারণা চলছে, মিথ্যা প্রচারণাকে কাউন্টার করবার একমাত্র পথ হচ্ছে প্রচারণা, বিকল্প নেই। ওই প্রচারণাকে দিয়েই মিথ্যা প্রচারণাকে কাউন্টার করতে হবে। এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। যাই হোক, সেই বীর সৈনিকেরা আজকে এখানে উপস্থিত আছে। আমরা কখনোই তাদেরকে এভাবে আনুষ্ঠানিকভাবে তাদেরকে আমরা সম্মান জানাতে পারিনি। আজকে আমি আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ, অভিনন্দন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাব। এবং আজকে উপস্থিত আমাদের এখানে যারা আছেন, আমাদের প্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। যে বইটা আজকে এখানে আপনার মোড়ক উন্মোচন করা হচ্ছে, এই বইটার প্রথম সংকলন বোধহয় করেছিলেন আমাদের 18 সালে। তখন আমাদের সম্মানিত এমাজউদ্দিন সাহেব, আমাদের প্রফেসর এমাজউদ্দিন সাহেব, তিনি জীবিত ছিলেন। তার এখানে একটা আপনার মুখবন্ধের মধ্যেও তার আপনার বক্তব্যটা আছে। আরেকজন মানে অশীতিপর বৃদ্ধ বলা যাবে এবং আজীবন যিনি সত্যের পথে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, বিশেষ করে এই আমাদের জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করে তিনি সংগ্রামটা তিনি করে গেছেন। আজকে তিনি আমাদের মাঝে নাই, তার প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আমি সম্মান জানাতে চাই, শ্রদ্ধা জানাতে চাই আমাদের এই সমস্ত ভাইয়েদের যারা লড়াইটা করেছে, যারা সংগ্রাম করেছে, নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, এখন পর্যন্ত তাদের মনোবল এতটুকু ছোট হয়নি। পারিবারিকভাবে তারা অসহ্য কষ্টের মধ্যে পড়েছে, সেখানেও কি তারা মাথা নোয়ায়নি, মাথা উঁচু করে দেখেছে। এমন একটা সময় ছিল যখন দেশে থাকাই তাদের জন্য বিপদ হয়ে যাচ্ছিল। আমরা তার পরামর্শ দিচ্ছিলাম দেশ ছেড়ে পালিয়ে যাও, এইরকম একটা অবস্থা ছিল। যাই হোক, তারা আজকে সেটাকে অতিক্রম করে আজকে তারা একটা জায়গায় এসে পৌঁছেছে।
আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই জন্যে যে তাদের এই সংগ্রাম বৃথা যায়নি। প্রিয় সুধীবৃন্দ, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপরে যে বইটা তারা জবানবন্দির উপরে লেখা যে বইটা তারা করেছে জবানবন্দির উপরে, এইটা আপনাদেরকে পড়তে বলবো। তার জবানবন্দিটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন এটাই একটা ইতিহাস, এটাই একটা দিক নির্দেশনা, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজনীতি। এটা আমরা অনেকেই জানি না যে এটার মধ্যে কি আছে। ওনার জবানবন্দি কোর্টে দেওয়া যে জবানবন্দিগুলো, এগুলো আমরা পড়া উচিত হবে বারবার করে। এই ক্ষেত্রে আমার মনে পড়ছে যারা এটা রচনা করেছিলেন, কয়েকজন করেছিলেন, অনেকে হেল্প করেছিলেন তাকে এই বিষয়গুলো, এই জবানবন্দি তৈরি করতে। তার মধ্যে অ্যাডভোকেট রাজ্জাক সাহেব ছিলেন, রাজ্জাক সাহেব ছিলেন একজন প্রমিনেন্ট। আর একজন সাংবাদিক যিনি ম্যাডামের প্রেস সচিব ছিলেন, যিনি এখন আমাদের কাছে নেই, আমাদের সঙ্গে নেই বিভিন্ন কারণে, মারুফ কামাল। তার নাম আমি যদি না বলি তাহলে আমার নিজের বিবেকের কাছে আমি ঠিক থাকতে পারবো না। অত্যন্ত অত্যন্ত বড় কন্ট্রিবিউশন ছিল তার। শফিক ভাই নিশ্চয়ই শেয়ার করবেন, শফিক ভাইও এর মধ্যে ছিলেন, তার ওইখানে কন্ট্রিবিউশন অনেক আছে। এটা আপনার দয়া করে পড়ে আমি কথা বারবার করে সেই জন্যই বলছি। আজকে দেখুন এখানে আরোপ করেছেন অনেকে যে ইতিহাসের কি অমোঘ বিধান যে কথা কিছুক্ষণ আগে আমাদের কয়েকজন বলেছেন যে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেলেন এবং গেলেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে। তাকে সি অফ করেছে এবং তারা পথে পথে লক্ষ লক্ষ মানুষ তাকে সি অফ করেছে ভালোবাসা থেকে। এবং তাকে যেভাবে আন্তর্জাতিকভাবে তিনি যে সম্মানটুকু পেয়েছেন, কোথাও বাধা পেতে হয়নি আমাদেরকে। আমরা যেখানেই বলেছি যে এটা আমাদের দরকার, সাথে সাথে করে দিয়েছে, ভিসা দিয়েছে। ম্যাডামকে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা একেবারেই কোনো পারিশ্রমিক না, অর্থাৎ যেটাকে আমরা বলি রেন্ট না নিয়ে তারা এই অ্যাম্বুলেন্সটি দিয়েছেন এবং খুব দ্রুতভাবে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই ব্রিটিশ সরকারকে যে তারা সেখানে তারকে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন এবং সেখানে আমাদের যারা আছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সহ, তারা সেখানে তার চিকিৎসার ব্যবস্থা শুরু করেছেন। এবং এই বইটি আমি বললাম আমার কাছে যখন এরা তারিখ চাচ্ছিল, তো আমি একটু দেরি হচ্ছিল, আমরা চেষ্টা করছিলাম যে এটাকে আরো বড় আকারে করা যায় কিনা, যাই হোক সেটা সম্ভব হয়নি। তো তারিখটা ঠিক হলো এমন দিনে যে তারিখে তার একদিন আগে গতকাল ম্যাডাম লন্ডনে গিয়ে পৌঁছেছেন তার চিকিৎসার জন্য মুক্ত অবস্থায়। এর চেয়ে বড় প্রাপ্তি ওদের আর কি আছে? যারা লড়াই করেছে, যে মহিষী নেত্রীর জন্য তারা জেলে গেছে, গুম হয়েছে, পায়ের নখ তুলে নিয়েছে, অত্যাচার করেছে, একজন এখন সুস্থ হয়নি, আরেকজন হাসপাতালে পড়ে আছে তার স্ট্রোক করে। তারা এইটুকু তো পেয়েছে তাদের লড়াইয়ে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন মুক্ত, চিকিৎসার জন্য বিদেশে যেতে পেরেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যেই পুরোপুরি কেস থেকে, তিনিও এসে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমাদের যে ত্যাগ, আমাদের জনগণের, আমাদের ছাত্রদের, আমাদের যুবকদের, আমাদের স্বেচ্ছাসেবকদের, আমাদের মহিলাদের, এটা কোনো মতেই বৃথা যাবে না, বৃথা যায়নি। আমরা তো অন্তত ফ্যাসিবাদকে সরাতে পেরেছি, টাড়াতে পেরেছি, তাই না? তো এইখানে আমরা যেন কোনো হীনমন্যতা না ভুগি। কিন্তু দুর্ভাগ্য আমাদের, দেখেন এখন এই হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এটাকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে, স্টেবিলিটি আসবে, স্থিতিশীলতা আসবে। এবং তার জন্য আমরা যে কথাটা বারবার বলছি, সংস্কার তো আমরাই শুরু করেছি ভাই, আমরাই প্রথম সংস্কারের কথা বলেছি। এবং জিয়া রহমান সাহেব প্রথম সংস্কার করেছেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসছেন। গ্রেটেস্ট সংস্কার
উনি পুরোটা কাঠামো পরিবর্তন করে দিয়েছেন। এই যে সংবাদপত্রের স্বাধীনতা একদম বন্ধ ছিল, মাত্র 4টা পত্রিকা ছিল, সবগুলো সংবাদপত্র ওপেন করে দিয়েছেন জিয়াউর রহমান সাহেব। অর্থনীতিতে একটা বদ্ধ অর্থনীতি ছিল, বন্ধ, সেখানে পুরো একেবারে বৈপ্লবিক পরিবর্তন হিসেবে মুক্ত করেছিলেন। তথাকথিত ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণাকে বাদ দিয়ে তিনি একটা মিশ্র অর্থনীতি, মুক্ত অর্থনীতির মতবাদ নিয়ে এসেছিলেন। বাংলাদেশের জাতীয়তাবাদের যে তার দর্শন, সেই দর্শন ইটসেলফ হচ্ছে সংস্কারের মূল মুখবন্ধ, মূল কথা। এবং 19 দফা কর্মসূচি ছিল সবচেয়ে বড় সংস্কারের কর্মসূচি। আমরা এই জিনিসগুলো কেউ হিসাব করি না। আমাদের যারা বড় বড় বুদ্ধিমান আছেন, বুদ্ধিবৃত্তিক চর্চা করছেন, বিভিন্ন রকম কথা বলছেন, দে নেভার ব্রিং দিস থিংস, সামনে আনবে না। কারণ তারা তো ওই মাটির মানুষের সঙ্গে তারা এখনো সেই সম্পৃক্ততা অর্জন করতে অনেকেই পারেন। আমি অনুরোধ করব যে এই বিষয়গুলো সকলকে দেখার জন্য, টু স্টাডি প্রপারলি জিয়াউর রহমান, টু স্টাডি প্রপারলি খালেদা জিয়া। খালেদা জিয়া তিনি ক্ষমতার প্রলোভনে ক্ষমতায় আপনার রাজনীতি আসেননি। তিনি এসেছিলেন যখন, তখন তার সামনে কোনো প্রধানমন্ত্রিত্বের কোনো সম্ভাবনা ছিল না। তিনি এসেছিলেন একটা জাতিকে মুক্ত করতে, স্বৈরাচার হাত থেকে। গৃহবধূ সেই সামনে এসেছিলেন। তিনি দীর্ঘ 9 বছর লড়াই করেছেন। আমি বলি সবসময় যে খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযুদ্ধ আমার উপরে খুব রেগে যায় ফ্যাসিস্টরা, খুব বাজে কথাবার্তা বলেছে, বাট দ্যাটস দ্য ট্রুথ। 1971 সালের 26শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন, সেই মুহূর্তে বেগম খালেদা জিয়া ওই চট্টগ্রামের ক্যান্টনমেন্টে তিনি কিন্তু 2 বাচ্চা, শিশু বাচ্চা নিয়ে একা ছিলেন। ওই সময় সৈনিকেরা এসছে তার কাছে যে আমাদের কমান্ডার তো এখন নাই, বাইরে আছেন, আমরা আমাদেরকে বলছে অস্ত্র সমর্পণ করতে, আমরা এখন কি করব? তিনি বলছেন তোমাদের কমান্ডার যদি না আসে পর্যন্ত তোমরা একটা অস্ত্র সমর্পণ করবে না। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। কিন্তু দুঃখজনক ভাবে এটাকে কেউ মূল্যায়ন করতে চায় না। তারপরে জিয়াউর রহমান সাহেব যখন আপনার চলে গেছেন বিদ্রোহ করে, সেটা পাকিস্তান সেনাবাহিনীদের বিদ্রোহ করে যখন কালুরঘাটের দিকে বেরিয়ে গেছেন, তখন তিনি একা তার 2 পুত্র সন্তানকে 2 হাতে ধরে বোরকা পরে বেরিয়েছেন ঢাকার উদ্দেশ্যে। এই লড়াইকে, এই সংগ্রামকে আমরা কেউ গুরুত্ব দেবো না, মূল্যায়ন করবো না। এসে তিনি ঢাকাতে গ্রেফতার হয়েছেন পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনী দীর্ঘ 9 মাস তাকে কারাগারে দিচ্ছে এবং 16ই ডিসেম্বর তিনি মুক্তি হয়েছেন। এটা হচ্ছে বাস্তবতা। তিনি যদি মুক্তিযোদ্ধা না হবেন, মুক্তিযোদ্ধা কি হাসিনুল ইনুর আর আপনার ওই আমির হোসেন আমু, যারা ওই যে আপনার 8 নম্বর থিয়েটার রোডে বসে বসে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন। দ্যাট ইজ দ্য প্রবলেম। সমস্যাটা ওই জায়গায়। কেন জানি না আমাদের মিডিয়া দুঃখজনক ভাবে আজকে সব নেগেটিভ জিনিসগুলোকে তুলে ধরতে চায়। এটাকে পজিটিভ গুলো তুলে ধরুন, যে সত্য সেই সত্যকে তুলুন। এই জবানবন্দিতে বেগম খালেদা জিয়া শেষ কথাগুলো বলেছিলেন, আমি সেই জায়গাটা আপনাদেরকে একটু বলতে চাই। কোর্টে তিনি বলছেন, আমি আমার পদে আসীন থেকে নিষ্ঠা সহতার সঙ্গে দায়িত্ব পালন করেছি, কোনো আইন ভঙ্গ বা অপরাধ করিনি। আমি আমার বক্তব্য শেষ করছি পবিত্র কোরআনের সূরা নিসার 135 নম্বর আয়াতটির বাংলা তর্জমার কথা উল্লেখ করে, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকো, আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্য দান করো, তাতে তোমাদের নিজের বা পিতা মাতার অথবা নিকটবর্তী আত্মস্বজনের যদি ক্ষতি হয়, তবুও কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয়, তো আল্লাহ তাদের শুভাকাঙ্ক্ষী তোমাদের চাইতে বেশি। অতএব তোমরা বিচার করতে গিয়ে রিপুর কামনা বাসনার অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো,
কিংবা পাশ কাটিয়ে যাও, তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কেই অবগত। এটা কোরআনের আয়াতের উক্তি দিয়ে শেষ করেছিলেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেখুন, এই 5 তারিখের পরে, অর্থাৎ সিপাহী জনতার বিদ্রোহের পরে, অভ্যুত্থানের পরে প্রথম যে সভাটা আমরা করলাম, মনে আছে নিশ্চয়ই, আমরা প্রণয় ভবনের সামনে আমরা একটা সভা করেছিলাম 7 তারিখে, না 7 তারিখ। সেই সভায় আমাদের অনলাইনে 2 জন বক্তব্য রেখেছিলেন। একজন হচ্ছে আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, একজন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 4-5টা কথা বলেছিলেন। ফ্রম হসপিটাল, তার সেই অসুস্থ অবস্থার বেড থেকে তিনি বলেছিলেন যে আজকে আমাদের এত রক্তপাত, এত ত্যাগ আত্মত্যাগের পরে আমরা মুক্ত হয়েছি। এই মুক্তির জন্য যারা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, উৎসর্গ করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সব শেষে তিনি বলেছেন যে এখন আমাদের ধৈর্য ধরতে হবে, এখন আমরা কোনো প্রতিশোধ নেব না, এখন প্রতিহিংসা নয়, এখন প্রেম ভালোবাসা দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে হবে। কয়েকটা কথা, এই কথাগুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে। আজকে আমরা যে কথা শফিক ভাই বলেছেন তার বক্তব্যের মধ্যে, যে অহিংস আন্দোলন করেছি আমরা সেই যে জনসভাগুলো, মহাসমাবেশগুলো আমরা করেছি বিভাগে 7 লোক এসছে, 100 মাইল সাইকেল চালিয়ে এসছে, পায়ে হেঁটে এসেছে। এগুলো সংগ্রাম নয়, আন্দোলন নয়। তো এই জিনিসগুলো সবাইকে মনে রাখতে হবে। যার যেটা কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনকে স্বীকার করতে হবে। আমরা অবশ্যই শ্রদ্ধা জানাই, আমরা কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত তরুণ ছাত্রদেরকে যারা প্রাণ দিয়েছে, যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। কিন্তু বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ঐক্য, স্ট্রাকচার তৈরি করার সংস্কার অবশ্যই লাগবে। কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে, সেটা হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে কখনো আপনার লেজিটিমেসি দিতে পারবো না, আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে পারবো না। তাই আমি সেই সব বিতর্কে এখন যেতেও চাই না। অনুরোধ করবো যে আমরা বিতর্কে বেশি না জড়াই। আমরা আহ্বান জানাবো দেশের সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষদেরকে, স্বাধীনতার মানুষদেরকে, যে আমরা ঐক্যবদ্ধ থাকবেন, বিভাজিত হবেন না। আর আমি রাজনৈতিক নেতা কর্মী যারা যে যেখানে কাজ করছেন সবাইকে অনুরোধ করবো বিভাজন সৃষ্টি করবেন না। আমি জানি না, কিছু মানুষ একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে যে তার দেশকে ভাগ করবে, আবার জনগণকে বিরক্ত করবে। এখন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে, উস্কানিমূলক কথা হচ্ছে। আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না। সবশেষে যারা অনলাইন যোদ্ধা, তাদেরকে আমি আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই এবং এই অনুরোধ করতে চাই যে যারা সত্যিকার অর্থে, যারা সত্যির সন্ধানে নেমেছেন, যারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন, যারা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা দেশের কাজে নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী এবং তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস করেন, তারা সবাই ঐক্যবদ্ধ হন, বিভক্ত হবেন না এবং এই লড়াইটাকে কি করে আরো বাড়ানো যায় সেই কৌশলগুলো গ্রহণ করেন। আমরা আপনাদের সঙ্গে আছি, ইনশাআল্লাহ। আমরা অতীতে সফল হয়েছি, আমরা আবারও সফল হব। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার।